ডিয়ার ভিউয়ার্স, টেট কম্পালসারি বা টেট ম্যান্ডেটরি এই সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে উত্তরপ্রদেশে বিভিন্ন ধরনের মুভমেন্ট হচ্ছে, তাদের মিডিয়াতেও বেশ সরগরম আলোচনা হচ্ছে। এটার একটা বিশেষ কারণও আছে বলে আমি মনে করছি, কারণ এই রায়ের প্রেক্ষিতে সবথেকে বেশি বা বড় ভূমিকা যার আছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এনসিটি দপ্তর। কারণ এনসিটি কিন্তু প্রাইমারিলি একাডেমিক অথরিটি, যারা সেট করেছে মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে এই টেটকে। তো এই যে বিভিন্ন উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন, এটা যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, TV9 উত্তরপ্রদেশ চ্যানেলে তারা এসছেন এবং বিভিন্ন আলোচনা হচ্ছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে বা শোনা যাচ্ছে, হয়তো বড় বড় উকিলের মধ্যে মুকুল রোহতগি স্যারও থাকতে পারেন। তারা এই কেসটাকে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে রেজিস্টার করা হয়েছে এবং এটাকে কিভাবে মুভ হবে সেসব বিষয়ে আলোচনা চলছে। এখানে যে কথাটা উঠে এসছে সেটা হচ্ছে আর্টিকেল 311 আমাদের কনস্টিটিউশনে যে পাওয়ার আছে, সেই আর্টিকেল 311 এই বিষয়ে কোনোভাবে হেল্প করতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। তো আজকে আমি এই ব্যাপারটা নিয়ে বলবো, আর্টিকেল 311 কি এবং কিভাবে বা কোনোভাবে এটা কি করতে পারে কিনা। তো তার আগে আমি কিছু স্ন্যাপশটস আপনাদের দেখাচ্ছি যে অন্যান্য স্টেটে কি কি চলছে, কোন কোন স্টেটে কি চলছে। জম্মু কাশ্মীরেও কিন্তু এর প্রভাব পড়েছে এবং একটি চ্যানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ইনি অ্যাডভোকেট হিসেবে দাবি করছেন এবং কিছু কথা বলছেন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এটা কি হবে। উত্তরাখণ্ড গভর্নমেন্ট, উত্তরাখণ্ডেও কিন্তু এখানে বলছে 18,000 বেসিক শিক্ষকও মিলেগি বড়ি রাহত। তো এটা খবরের হেডলাইন, ভেতরে কিন্তু राहत बोलते एरा रिव्यू पिटिशन जेते चाइछे। उत्तराखंड सरकार सुप्रीम कोर्ट में टीटी की अनिवार्यता पर पुनर्विचार याचिका दाखिल करने जा रही है। এটাই খবর। আসলে আসল খবর হচ্ছে এটাই, बड़ी राहत मिलेगी, ये बड़ी राहत मिलेगी या ना मिलेगी इसमें मतलब नहीं है। ও পুনর্বিচার যাচিকা দাখিল করছে, সেটাই হচ্ছে আসল খবর। তো যেটা মেন জায়গাটায় আসি সেটা হচ্ছে কি, আর্টিকেল 311 কি বলছে। আপনারা যেটা দেখছেন এখন, এটা কিন্তু একেবারে অরিজিনাল হ্যান্ড রিটেন যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তারই একটা স্ক্রিনশট। তো এটা হচ্ছে আর্টিকেল 311। এখানে কি বলছে যে নো পারসন who is a member of a civil service of the union or an all India service or a civil service of a state or holds a civil post under the union or a state shall be dismissed or removed by an authority subordinate to that by which he was appointed। 311 বলছে যে কোনো ব্যক্তিকে যিনি সিভিল পোস্টে আছেন, সিভিল সার্ভিস দিচ্ছেন, তাকে কোনো তার সাবঅর্ডিনেট অথরিটি ডিসমিস করতে পারে না। এখানে ব্যাখ্যা হচ্ছে সিভিল সার্ভিস বা সিভিল পোস্ট কি, এর ব্যাখ্যা একটু আগেই দেওয়া আছে। তো সেটা আমি একটু বলে দিচ্ছি। সিভিল সার্ভিস মানেই হচ্ছে পার্লামেন্টারি ল বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ল দ্বারা রেগুলেশনস হয় এমন কোনো পোস্ট বা এমন কোনো সার্ভিস, অর্থাৎ পার্লামেন্ট হোক বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হোক, সেখানে প্রেসিডেন্টের একটা কনসেন্ট এবং বা গভর্নরের কনসেন্ট যেখানে যেটা প্রযোজ্য থাকছে, সেগুলোই কিন্তু সিভিল সার্ভিস। আর আমাদের কনস্টিটিউশনে ঠিক এর পরেই কিন্তু স্পেশালি সিভিল সার্ভিস দেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনের কথা গঠন করার কথা উল্লেখ আছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, সেটা ইউনিয়ন হোক বা স্টেটে হোক, এভরি স্টেটে একটা করে পাবলিক সার্ভিস কমিশন থাকবে, এটা উল্লেখ করেছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা একেবারে কনস্টিটিউশনালি রিকগনাইজড। তো সেই পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যারা রিক্রুটেড, তারা কিন্তু ডেফিনেটলি সিভিল পোস্টে কাজ করছেন এবং তারা সিভিল সার্ভিস দিচ্ছেন। তো সেই সিভিল সার্ভিসের কোনো ব্যক্তিকে তার সাবঅর্ডিনেট অথরিটি ডিসমিস করতে পারে না। 311 কোনোভাবেই এটা আমাদের তাহলে এই টিটির যে সমস্যাটাকে বা টেটের সমস্যাটাকে
কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু 2 নম্বরে কি বলছে দেখুন, নো সাচ পারসন অ্যাজ অ্যাফোরসেড শ্যাল বি ডিসমিসড অর রিমুভড অর রিডিউসড ইন র্যাঙ্ক until he has been given a reasonable opportunity showing cause against the action proposed to be taken in regard to him। এই যে ওনারা যেটা বলতে চাইছেন আর কি, রিজনেবল অপরচুনিটি অফ শোয়িং, এই রিজনেবল অপরচুনিটি অফ শোয়িংয়ের কেসটাতেই ওনারা স্ট্যান্ড করতে চাইছেন। এখন উত্তরপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে বা উত্তরপ্রদেশের যে ব্যাপারটা, সেখানে কি দেখা গেছে যে যদি ধরুন গভর্নমেন্টে কোনো সুযোগ না দেয় টিইটি পরীক্ষা নেওয়ার, আমার গভর্নমেন্টকেই তো এটা অ্যারেঞ্জ করতে হবে টিইটি পরীক্ষাটা নেওয়ার জন্য, তারা যদি না নেয় সেখানে টিচারদের করার কিছু থাকে না। তাহলে রিজনেবল অপরচুনিটি তারা পেয়ে যাচ্ছেন, তাদের অনেক অপরচুনিটি আছে বাই স্টেট বা আদার অথরিটি যারা এটার জন্য দায়বদ্ধ, তারা তো করছেন না। তাহলে এখানে কোন পয়েন্টে কোন বেসিসে তাদেরকে ডিসমিসাল বা প্রমোশন থেকে আটকানো যেতে পারে? দেখুন এখানে কিন্তু মেন আরও একটা ব্যাপার ছিল যে প্রমোশন, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে যেটা ছিল কি, ধরুন আমাদের এখানে কেসে কি যে কেউ কালকেই ধরুন কারোর প্রমোশন বা নেক্সট 2-3 দিনের মধ্যেই কারোর প্রমোশন হচ্ছে, তো তিনি কিন্তু প্রমোশন নেওয়ার আগেই নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী প্রমোশন নেওয়ার আগেই কিন্তু তাকে তিনি যে মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাটেন্ড করেছেন অর্থাৎ টিইটি পাস করেছেন সেটা কিন্তু দেখাতে হবে, তাহলে প্রমোশন পাবেন, না হলে কিন্তু প্রমোশন আটকে যাবে। যেদিন তিনি এই মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাটেন্ড করবেন সেদিনই কিন্তু এই প্রমোশন তিনি পাবেন। এটা অবভিয়াসলি 2 বছরের মধ্যে করতে হবে। তো এই কথা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে ছিল, সেখানে কিন্তু তার রিজনেবল অপরচুনিটি অফ শোয়িংয়ের ব্যাপারটা থাকছে, কারণ তিনি এই মুহূর্তে টেট দেবো বললে দিতে পারবেন না, তাকে তো অ্যারেঞ্জ করতে হবে, এবং আগে থেকেও এটা কোনো নোটিশ ছিল না, নোটিফিকেশানও ছিল না। তো এই হচ্ছে আর্টিকেল 311, যেটা নিয়ে বেশ চর্চা হচ্ছে ওখানে। তবে আমাদের এখানে যারা অনেকেই বলতে চাইছেন যে একটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নোটিফিকেশান দেখিয়ে 2017 সালে সেখানে যে কথাটা বলা হয়েছিল, ইন প্রোভাইডিং দ্য রেট্রোস্পেক্টিভ এফেক্ট ইন্টারেস্টস অফ নো পারসন শ্যাল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড। তো রেট্রোস্পেক্টিভ লতে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলতে যে লটা যবে থেকে এনেক্ট হলো তার আগে থেকে কিন্তু তার এফেক্টটা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট। মানে ধরুন আজকেই কোনো একটা বাই পার্লামেন্ট বা বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি ল পাস করলো যে সমস্ত এমএলএ এবং এমপিকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করতে হবে, তাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং সোশ্যাল ওয়ার্কার হিসাবে 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। তো এটা যদি এমএলএ এমপি হওয়ার জন্য একটা মিনিমাম এলিজিবিলিটি বা মিনিমাম ক্রাইটেরিয়া হয়, তাহলে কিন্তু, এবং এটাকে যদি লতে বলা হয় যে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্টে দেওয়া হলো, তাহলে কিন্তু এই আজকেই যদি এনেক্টমেন্টটা হয়ে যায়, আজকেই যদি কেম ইনটু ফোর্স অর্থাৎ লটা এনেক্ট হয়ে যায়, লাগু হয়ে যায়, তাহলে আজকেই দেখা হবে যে কোন কোন এমএলএ বা এমপির এই মিনিমাম এলিজিবিলিটি বা মিনিমাম কোয়ালিফিকেশান আছে। তো যাদের নেই তারা কিন্তু এমএলএ বা এমপি পদ থেকে তাদের ছাঁটাই হয়ে যাবে, বাদ চলে যাবে। এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্টের মিনিং। কিন্তু সাথে সাথে যদি লতে এটা বলা থাকে যে এই রেট্রোস্পেক্টিভ এফেক্টটা কোনো তাতে অ্যাডভার্সলি এফেক্ট করবে না, কারণ দেখুন এটাকে তো আগে কোনো নিয়ম ছিল না, এই জাস্ট নিয়ম হলো, ল হলো, সেই ল জাস্ট করেই আপনি কিন্তু এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দিলেন আগে থেকে, তাহলে তারা করবেন কি করে? তাদেরকে তো পার্সু করতে হবে, তাদেরকে তো মিনিমাম এলিজিবিলিটিটা অ্যাকোয়ার করতে হবে, তাদের একটা টাইম চাই, তাহলে একটা টাইম ফ্রেম তাদেরকে দিতে হবে। অর্থাৎ রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হলেও তাদের একটা মিনিমাম টাইম ফ্রেম দিতে হবে। সাপোজ ধরা যাক 5 বছর, মিনিমাম একটা টাইম ফ্রেম 5 বছর যদি দেওয়া হয় যে এই 5 বছরের মধ্যে আপনারা এই মিনিমাম কোয়ালিফিকেশানটা অ্যাকোয়ার করবেন, এখানে এই 5 বছরের জন্য কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্টের
প্রভাবটা আপনাদের উপর পড়বে না, এটা অ্যাডভার্সলি এফেক্ট করবে না। সেখানে যা খুশি ইন্টারেস্ট হোক না কেন, সেটা ফিনান্সিয়াল বেনিফিট হোক বা আদারওয়াইজ অন্য কোনো বেনিফিট হোক, সেগুলো কোনোভাবেই এফেক্ট করবে না। এটাই হচ্ছে আসলে রেট্রোস্পেকটিভ এফেক্টের ব্যাপার। আরও এক ধরনের ল হয় যেটা প্রসপেকটিভ ল। প্রসপেকটিভ ল হচ্ছে কি, যবে থেকে এনেক্টমেন্ট হলো তারপর থেকে লাগু হবে, তারপর থেকে লটা মান্য হবে, তার আগের কোনো যে এগুলোকে ধরা হবে না। যেমন ধরুন আজকেই পার্লামেন্ট একটা বিলটা পাস হলো, মানে ল এনেক্ট হলো এবং আজ থেকেই লাগু হলো কি, যে 25-26 ফিনান্সিয়াল ইয়ার থেকে বাকি আগামী কোনো ফিনান্সিয়াল ইয়ারেই, আগামী দিনে কোনো সিটিজেনকে ডিরেক্ট ইনকাম ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ ইনকাম থেকে যে ট্যাক্স দিতে হয়, ইনকামের জন্য যে ট্যাক্স দিতে হয়, সেটা দিতে হবে না। সাপোজ এইটি ল হিসাবে এনঅ্যাক্ট হলো এবং আজ থেকেই ফোর্স হলো, আজ থেকেই লাগু হলো, তাহলে কিন্তু ধরুন কেউ 23-24-এর ট্যাক্স এখনও দেয়নি বা 24-25 ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্স কিন্তু এখনও অনেকে হয়তো দেয়নি। সাপোজ কেউ দেয়নি, লেট ফাইন হোক বা ফাইন দিয়েই হোক দেবেন, তো তাদেরকে কিন্তু সেই ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্সগুলো দিয়ে দিতে হবে। কেবলমাত্র এই জবে থেকে লাগু হলো এরপর থেকে যে ফিনান্সিয়াল ইয়ারগুলো আছে, সেদিনের সেই ফিনান্সিয়াল ইয়ারগুলোর জন্য এই লটা এনঅ্যাক্ট হয়েছে। এটাই হচ্ছে প্রসপেকটিভ ল। তো এই হচ্ছে ঘটনা। এবারে আমার মনে হয় এখানে সব থেকে বড় ভূমিকা যে পালন করবে সে হচ্ছে এনসিটি। তো দেখা যাক জল কোন দিকে গড়ায়, আমরা সবসময় লক্ষ্য রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।